বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল হোসেন মজুমদার, সহযোগী অধ্যাপক ষোলতম বেস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি জিয়া মহিলা কলেজ ফেনী। আমি অ্যানিউ অন ক্লাস ভিডিও লেকচার্সের অনার্স তৃতীয় বর্ষের দক্ষিণ এশিয়া সরকার রাজনীতি, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কার কোর্সের প্রথম ক্লাস নিচ্ছি। লেকচারের শিরোনাম দক্ষিণ এশিয়ার সাধারণ বৈশিষ্ট্যসমূহ। আলোচ্য বিষয় দক্ষিণ এশিয়ার সাধারণ বিষয়সমূহ। প্রারম্ভিক বক্তব্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পরে দক্ষিণ এশিয়া মহাদেশ তথা বিশ্ব মানচিত্রে যে সকল রাষ্ট্র জাতীয় সত্তার স্বীকৃতি স্বরূপ স্বাধীনতা লাভ করলেও তাদের মধ্যে অন্যতম দক্ষিণ এশিয়ার দেশগুলো, বিশেষ করে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ এর রাষ্ট্রগুলো। দক্ষিণ এশিয়ার দেশগুলো দীর্ঘদিন ধরে ব্রিটিশ শাসনের অধীন বা উপনিবেশ ছিল। উপনিবেশিক শাসন, শোষণ, নির্যাতন, জুলুম, অত্যাচার, অবিচার থেকে মুক্তি পাওয়ার আশায় এই অঞ্চলের সম্মোহনী নেতৃবৃন্দের নেতৃত্বে জাতীয়তাবাদী আন্দোলনে শরিক হয়ে অধিকাংশ রাষ্ট্র স্বাধীনতা লাভ করেছিল। আর নেতৃত্বের মধ্যে ছিল মহাত্মা গান্ধী, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শ্রীমাভো বন্দরনায়েক প্রমুখ। এবার আসছি শিখন ফল। আলোচ্য এই দক্ষিণ এশিয়ার রাজনীতির বৈশিষ্ট্য অধ্যয়ন করবে তোমরা জানবে, যে বিষয়গুলি জানবে সেগুলো আমি তোমাদের জানাচ্ছি। এক, রাজনৈতিক বৈশিষ্ট্য। রাজনৈতিক বৈশিষ্ট্যের যে বিষয়গুলো তোমরা জানবে: জাতীয়তাবাদী রাজনৈতিক দল, সম্মোহনী নেতৃত্ব, সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র, দলীয় কার্যক্রমে আদর্শের পরিবর্তে ব্যক্তি কেন্দ্রিকতা, দলীয় ব্যবস্থায় কার্যকর স্বার্থকামী গোষ্ঠীর অভাব, রাজনৈতিক যোগাযোগের অভাব, একাত্মতার সংকট, বিদেশি শক্তির আধিপত্য। দুই, অর্থনৈতিক বৈশিষ্ট্য। অর্থনৈতিক বৈশিষ্ট্য পড়ে তোমরা যেটি জানবে: অনুন্নত কৃষি, গ্রামীণ অর্থনীতির পশ্চাৎপদতা, শিল্পের অনগ্রসরতা, দারিদ্রতা, খাদ্য সংকট, জ্বালানি সংকট, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা। সামাজিক বৈশিষ্ট্য পড়ে তোমরা যেটি জানবে: শ্রেণীগত বৈষম্য জানবে, ধর্মভিত্তিক গোষ্ঠী ও শ্রেণী, ধর্মভিত্তিক সাম্প্রদায়িকতা, ভাষাগত ভিন্নতা, ভাষা ও সংস্কৃতির বিরোধ সম্পর্কে তোমরা জানবে। এবার আমি জানাবো তোমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি পরিচিতি তোমাদের আমি দিতে চাই। সেটি হচ্ছে, দক্ষিণ এশিয়ার দেশগুলো আয়তনে বড় এবং লোক সংখ্যা অনেক বা বেশি। এশিয়ার মোট জনসংখ্যা 368,80,00,000, আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনসংখ্যা প্রায় 150 কোটির উপরে। এই অঞ্চলের প্রধান রাষ্ট্রগুলি হল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা। এই দেশগুলো দারিদ্রতা, অনুন্নয়ন, বহুজাতিক গোষ্ঠীর বসবাস এই অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য। এই অঞ্চলের অধিকাংশ লোক কৃষিজীবী, আবার কৃষি উৎপাদন খুবই সীমিত। এই কারণে তাদের কৃষক সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা তেমনটা উন্নত নয়। তদুপরি ধর্মভিত্তিক রাজনীতির আধিক্য থাকায় অধিকাংশ দেশে রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রদায়িক বিরোধ অব্যাহত রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নতুন ধরনের ধ্যান ধারণা, বিশ্বাস ও মূল্যবোধের জন্ম হয়।
সমসাময়িক বাস্তবতা, নবীনদের পাশ্চাত্য শিক্ষা, গতানুগতিক ধ্যান ধারণার পরিবর্তে জনগণকে নতুন আলোর পথে, মুক্তির পথে এগিয়ে নেয়। স্বাধীনতার পরপরই জনগণ নতুন আশা আকাঙ্ক্ষায় উজ্জীবিত হয়ে ওঠে। তারা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মসহ সকল ক্ষেত্রে পুরাতন ধ্যান ধারণা, বিশ্বাসকে ভেঙে দিয়ে নতুন সমাজ গঠনের জন্য উদগ্রীব হয়ে ওঠে। তারা পাশ্চাত্য দেশসমূহের কৃষ্টি ও বিশ্বাসের সাথে পরিচিত হয় দক্ষিণ এশিয়ার সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন সহজে ওঠে। কেননা দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রায় 200 বছর ব্রিটিশদের অধীনে ছিল, থেকে তাদের ধ্যান ধারণা, বিশ্বাস, মূল্যবোধ, সমাজ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা সহ সার্বিক ক্ষেত্রে ধারণা লাভ করেছিল। আর ধারণায় বশবর্তী হয়ে নতুন শ্রেণী তাদের শিক্ষা উজ্জীবিত হয়ে দেশীয় মূল্যবোধকে ধারণ করে তদনুযায়ী একটি সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে তারা সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনে এগিয়ে আসে। তাই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিবর্তন অবিসম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলো উপনিবেশিক শাসন ও শোষণ থেকে স্বাধীনতা লাভের পর দেশগুলো রাষ্ট্র ব্যবস্থায় কিছু বৈশিষ্ট্য বা চরিত্র ফুটে ওঠে, যা সাম্প্রতিককালে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই ব্যবস্থাকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক 3 ভাগে আমরা ভাগ করতে পারি। এক, প্রধানত রাজনৈতিক বৈশিষ্ট্য। রাজনৈতিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই দক্ষিণ এশিয়ার দেশগুলো রাজনীতি বহুমাত্রিক। ডানপন্থী, বামপন্থী, দক্ষিণপন্থী, আভ্যন্তরীণ সহ অনেক দৃষ্টিভঙ্গির রাজনৈতিক কাঠামো বিদ্যমান। রাজনৈতিক কাঠামোর মধ্যে নবীন শ্রেণী এবং প্রবীণের মধ্যে অনেক ক্ষেত্রে দ্বন্দ্ব, সংঘাত তৈরি হয়েছে। আর নবীনরা বিজয়ী হয়েছে, তার মধ্য দিয়ে সমাজ বা রাষ্ট্র বিনির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবার আমি রাজনীতির প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করছি। এক, রাজনৈতিক বৈশিষ্ট্য। ঔপনিবেশিক শাসন আমলে পাশ্চাত্য শিক্ষিত মুসলিম রফি নেতৃত্বে জাতীয়তাবাদী রাজনৈতিক দল গড়ে উঠেছিল। স্বাধীনতা লাভের পর তারাই রাষ্ট্র ক্ষমতার অধিকারী হয়। এই সকল রাজনৈতিক দলের সদস্যগণই দেশের শাসন কার্য পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। আর এই যে সকল নেতার নেতৃত্বে এই আন্দোলনগুলি পরিচালিত হয়ে দেশগুলোর স্বাধীনতা লাভ করেছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে ভারতের জওহরলাল নেহেরু, পাকিস্তানের কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, শ্রীলঙ্কার বন্দর নায়ক, বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমুখ। এই নেতারাই আন্দোলন করেছে, সংগ্রাম করেছে ব্রিটিশদের বিরুদ্ধে এবং আভ্যন্তরীণ শক্তির সাথে, এবং একটি পর্যায়ে জাতীয়তাবাদের ধারাবাহিকতায় তারা অর্জন করেছিল স্বাধীন রাষ্ট্র। 2, সম্মোহনী নেতৃত্ব। দক্ষিণ এশিয়ার দেশগুলোর স্বাধীনতা লাভের প্রাক্কালে নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে সম্মোহনী নেতৃত্বের আবির্ভাব ঘটেছিল। আর যাদের নেতৃত্বে জনগণ ঝাঁপিয়ে পড়েছিল এবং স্বাধীনতা কেড়ে এনেছিল, তাদের মধ্যে রয়েছে যেমন ভারতের মহাত্মা গান্ধী, ভারতের জাতির জনক, পাকিস্তানের জাতির জনক কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, শ্রীলঙ্কার জাতির পিতা বন্দর নায়েক, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভিয়েতনামের জাতির পিতা হো চি মিন, ইন্দোনেশিয়ার ডক্টর সুকর্ণো। এবার আসছি আমি তৃতীয় বৈশিষ্ট্য, সামরিক বেসামরিক আমলাতন্ত্র ও রাজনীতি। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সামরিক ও বেসামরিক আমলাগণ রাজনীতিতে অংশগ্রহণ ও নেতৃত্ব দান করেন। স্বাধীনতার পর থেকেই আইন শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, শিল্পায়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রভৃতি আমলাদের দ্বারাই সম্পূর্ণ হয়ে আসছে। ক্ষমতার লোভ, দ্বন্দ্ব, পারস্পরিক অবিশ্বাসের কারণে আমলারাই দক্ষতার সাথে দায়িত্ব সম্পন্ন করতে পারেন।
দু একটি দেশ বাদ দিলে দক্ষিণ এশিয়ার দেশগুলো স্বাধীনতা লাভের পর থেকে অদ্যাবধি সামরিক ও বেসামরিক আমলা নির্ভর হয়ে দাঁড়িয়েছে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কায় অধিকাংশ ক্ষেত্রে স্বাধীনতা লাভের পর থেকে সামরিক বেসামরিক আমলারাই সকল বিষয় নিয়ন্ত্রণ করছে এবং তাদের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে। ভারতে আমলারা দক্ষ হলেও রাজনৈতিক শক্তির সাথে সহায়তা করে তারা রাষ্ট্রকে উন্নততর পর্যায়ে এগিয়ে নেওয়ার জন্য সর্বতভাবে সহযোগিতা করছে। তাই সামগ্রিকভাবে আমরা বলতে পারি তৃতীয় বিশ্বের বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনীতি সামরিক বেসামরিক আমলাতন্ত্রের দ্বারাই প্রত্যক্ষ পরোক্ষভাবে নিয়ন্ত্রিত ও পরিচালিত হচ্ছে। 4. ধর্মকেন্দ্রিক রাজনীতি। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ধর্মীয় প্রভাব ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে, কেননা ধর্মীয় মূল্যবোধ ও মতামতের ভিত্তিতে অধিকাংশ সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়িত হয়। এই সকল দেশে রাজনৈতিক দলগুলো কখনো ধর্মীয় রীতি নীতি আদর্শ মূল্যবোধের বাইরে গিয়ে সিদ্ধান্ত গ্রহণ, প্রণয়ন, বাস্তবায়নে আগ্রহী নয়। যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল প্রভৃতি দেশে ধর্মীয় দৃষ্টিভঙ্গির ব্যাপক ভিত্তি উপস্থিতি লক্ষণীয়। 5. দলীয় কার্যক্রমে আদর্শের পরিবর্তে ব্যক্তির প্রাধান্য। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রতিটি দলের লক্ষ্য, আদর্শ, কর্মসূচি আছে, কিন্তু এই সকল নীতি জনগণের মধ্যে তেমনটা আবেদন সৃষ্টি করছে না। ফলে এক বা একাধিক নেতাকে কেন্দ্র করে দল ও দলীয় কর্মীরা আবর্তিত হয়, কেননা ধর্মগত, ভাষাগত, গোষ্ঠীগত দলীয় কাঠামো থাকায় সৃষ্ট রাজনৈতিক সংগঠন গড়ে ওঠার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি হয়। ফলে এই সকল দেশে সুষ্ঠু নীতি ও আদর্শের বাস্তবায়ন ঘটছে না। নেতাদের ইচ্ছা ও স্বার্থ সমূহে রাজনৈতিক সিদ্ধান্তে রূপায়িত হচ্ছে। ফলে এই কারণেই বলা হয় যে দক্ষিণ এশিয়ার রাজনীতি যতটা না দলীয়, যতটা না কর্মসূচি ভিত্তিক, তার চেয়ে বেশি ব্যক্তি কেন্দ্রিক। উন্নয়নশীল দেশ হিসেবে এই অঞ্চলের সকল দেশে ব্যক্তিগত প্রাধান্য পরিলক্ষিত হয় এবং নির্বাচন থেকে শুরু করে সবকিছু ব্যক্তিকে কেন্দ্র করে হয় এবং এই জন্যই অনেক ক্ষেত্রে দেখা গেল যে জনপ্রিয়তার কারণে ব্যক্তি নির্বাচিত হয়, কিন্তু রাজনৈতিক বিশ্বাসের ব্যক্তি নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকে না। 6. সরকারি বিরোধী দলের মধ্যে একগুঁইমি ও সহিষ্ণুতার অভাব। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সরকারি বিরোধী দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সমঝোতার মনোভাব না থাকায় সরকারি ও বিরোধী দলগুলোর মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য এবং সরকারের দল বিরোধী দল নেতাদের উপর দমন পীড়ন চালায়। ফলে সরকারি বিরোধী দলের নেতা কর্মী এবং তাদের কার্যক্রমে কোনটি সঠিক এবং তাদের স্বার্থ সংরক্ষণ বিষয় করবে সে বিষয়ে তারা মতামত দিতে ব্যর্থ হয়। কেননা আমরা জানি সরকারি বিরোধী দলের মধ্যে যদি শ্রেষ্ঠতা না থাকে, পারস্পরিক অবিশ্বাস থাকে, তারা পরস্পরকে শত্রু মনে করে, আর শত্রুতা কখনো গণতন্ত্রের বীজ বা বুনিয়াদ নির্মাণ তদনুযায়ী সমাজ কাঠামো সৃষ্টি করা বা তৈরি করা যায় না। 7. সংগঠিত স্বার্থকামী গোষ্ঠীর অভাব। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন শ্রেণীর স্বার্থকামী গোষ্ঠী আছে। এই সকল স্বার্থকামী গোষ্ঠী পাশ্চাত্য আদলে গড়ে উঠলেও তারা জনগণকে সুচিন্তিত ধারণা, মত, বিশ্বাস, আদর্শ, কর্মসূচি দিয়ে কার্যকর কোনো মতবাদ তৈরি করতে পারছে না, কেননা তারা স্বার্থকে কেন্দ্র করে গড়ে ওঠে, কিন্তু তদনুযায়ী একটি সমাজ বিনির্মাণের জন্য যে ধরনের ভূমিকা বা পদক্ষেপ গ্রহণ করা দরকার তারা তা করতে পারে না। তাই তো আমরা দেখতে পাই সরকারি বা বিরোধী দলের লেজুভিত্তি হিসেবে যে যেই দল করে সেই দলেরই কথার প্রতিধ্বনি করে,
ফলে সার্বজনীন কোনো আদর্শ ভিত্তিক কর্মসূচি আসে না, যার জনগণ তাদের প্রতি আস্থা জ্ঞাপন করবে, সরকারও তাদের মত অনুযায়ী দেশ পরিচালনায় ভূমিকা পালন করবে। তারপর হচ্ছে ৮, রাজনৈতিক যোগাযোগের অভাব। দক্ষিণ এশীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক যোগাযোগের অভাব। পাশ্চাত্য শিক্ষায় ও ভাবধারায় অনুপ্রাণিত শহরবাসী এবং অশিক্ষিত গ্রামবাসীর মধ্যে পার্থক্য দেখা যায়। এই সকল দেশের রাজনৈতিক আলোচনা যুক্তিভিত্তিক না হয়ে অধিকাংশ ক্ষেত্রে বা বহুলাংশে ভাববাদী প্রকৃতির। অথচ ভাব রাজনীতিতে ভাববাদের কোনো উপযোগিতা নেই, কেননা রাজনীতি বিকশিত হয় সুচিন্তিত মতামত, যুক্তি, বিশ্বাস, তদনুযায়ী সমাজ বিনির্মাণের জন্য পারস্পরিক সহযোগিতার উপর। এই ক্ষেত্রে সরকারি বিরোধী বিভিন্ন স্বার্থকামী গোষ্ঠী বা বিভিন্ন সংগঠনের মধ্যে একটি সুষম যোগাযোগ ব্যবস্থা বাস্তবতা নিরিখে যদি তৈরি হয় এবং সকলের সহমত পোষণ করে, তবে একটি রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হয়। কিন্তু সেখানে যদি ব্যক্তির ভাবাবেগ, ইচ্ছা অনিচ্ছা কাজ করে, তখন সেটি উন্নয়নের পরিবর্তে অনেক ক্ষেত্রে অবউন্নয়ন বয়ে আনে। ৯, একাত্মতার সংকট। দক্ষিণ এশিয়ার দেশসমূহের রাজনৈতিক ব্যবস্থাসমূহে জাতিগত, ধর্মগত, ভাষাগত ও অঞ্চলগত একাত্মতা পোষণের মাধ্যমে জাতীয় সংহতি সুসংহত করতে হয়। কিন্তু উপাদানগত বৈপরীত্য হেতু একাত্মতার সংকট দেখা দিচ্ছে। যেমন শ্রীলঙ্কার তামিল সমস্যা, তামিল এবং সিংহলীদের মধ্যে বিরোধ রয়েছে, প্রতিষ্ঠা লগ্ন থেকে এই বিরোধ অব্যাহত রয়েছে। ভারতের কাশ্মীর সমস্যা, সেই 47 সালে ভারত বিভক্তির পর থেকে জম্মু ও কাশ্মীর নিয়ে সরকারের সাথে স্থানীয় পর্যায়ে বিরোধ রয়েছে। বিরোধ বর্তমানে এমন মাথাচাড়া দিয়ে উঠেছে যে সেখানে সমস্যা আরো বেড়েছে। সংবিধানে প্রদত্ত বিশেষ অধিকার 70 নং বাতিল করায় সমস্যা আরো গভীরতর হয়েছে। আসামে আদিবাসী বনাম বাঙালি হিন্দু মুসলিম সমস্যা মারাত্মক অবস্থায় দাঁড়িয়েছে। আদিবাসীরা ভূমিপুত্র নীতিমালা অনুযায়ী তারা কিছুতেই বহিরাগতদের স্বীকার করতে চাচ্ছে না। আবার সরকারও তাদেরকে সহযোগিতা না করে স্থানীয় আদিবাসীদেরকে সহযোগিতায় বদ্ধপরিকর। ফলশ্রুতিতে প্রায় 40 লক্ষ বাঙালিকে অন্য অঞ্চলে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে, যার ফলে ঐক্যবদ্ধ ভারত প্রতিষ্ঠার যে একাত্মতা, সেটির অভাব পরিলক্ষিত হচ্ছে। 10, বিদেশি শক্তির প্রভাব। দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনৈতিক ব্যবস্থা বৃহৎ শক্তি দ্বারা অনেকটাই প্রভাবান্বিত, কারণ এই সকল দেশগুলো 47 সালের পর এবং পরবর্তীতে স্বাধীনতা লাভ করলেও অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার কারণে তারা এখনো সেই বিদেশি শক্তিশালী উন্নত রাষ্ট্রগুলির উপর অনেকটা নির্ভরশীল এবং তাদের মতামত অগ্রাহ্য করে কোনো কাজ বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না। ফলে রাজনীতিতে একটি চাপ তৈরি হচ্ছে। এই সকল দেশের জাতীয় আঞ্চলিক সমস্যাকে আবার এই সকল অঞ্চলের জনগণ, রাজনীতিবিদ এবং সুশীল শ্রেণীর ব্যক্তিবর্গ জাতীয় আঞ্চলিক সমস্যাকে গুরুত্ব না দিয়ে আন্তর্জাতিক ইস্যু সমস্যার প্রতি অধিক আগ্রহ প্রকাশ করে। রাজনৈতিক দল ও নেতারা আন্তর্জাতিক রাজনীতি বিশ্বজনীন বহুত্ববাদী দৃষ্টিভঙ্গির প্রতি আগ্রহী হয়ে ওঠে, অথচ এই ধরনের আন্তর্জাতিকরণ দেশের জন্য ক্ষতিকর। কেননা বিদেশি শক্তি তাদের স্বার্থ অনুযায়ী, তাদের রাজনৈতিক স্বার্থ অনুযায়ী অন্য দেশগুলিকে সহযোগিতা করে, কিন্তু দেশীয় রাজনীতিবিদরা যদি তাদের আদলে ভাবনা চিন্তা করে, তাহলে দেশীয় সমাজ, সংস্কৃতি, সভ্যতা এবং রাজনীতির গতানুগতিক ধারাগুলো পরিবর্তনের মাধ্যমে অতীত এবং বর্তমান আলোকে ভবিষ্যতের কি করা উচিত সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। ফলে দেশের জন্য সেটি আশীর্বাদ না হয়ে
অভিসম্বাদ বা ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এবার আসছি আমি দক্ষিণ এশিয়ার রাজনীতির দ্বিতীয় প্রধান বৈশিষ্ট্য অর্থনৈতিক। অর্থনীতি একটি দেশের প্রাণ। অর্থনীতি ছাড়া কোনো অঞ্চলের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। দক্ষিণ এশিয়ার দেশগুলো অর্থনীতি প্রধানত কৃষিভিত্তিক। এই দেশগুলো একমাত্র ভারত ছাড়া কোনো দেশে শিল্প, কৃষি, প্রাকৃতিক সম্পদ, গ্যাস, বিদ্যুৎ থেকে শুরু করে সার্বিক কর্মকাণ্ডে তেমনটা সক্ষমতা অর্জন করতে সক্ষম হয়নি। তদুপরি মানদাতার আমলের চাষ পদ্ধতি এবং আধুনিক প্রযুক্তি নির্ভর উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষি এবং শিল্পের উন্নয়নের জন্য যে উদ্যোগ গ্রহণ করা দরকার সেই পুরোপুরি এখনো গ্রহণ করতে পারেনি। এর ফলে এই অঞ্চলের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর তেমনটা উন্নত হচ্ছে না। এবার আমি তোমাদেরকে এই অর্থনৈতিক কার্যক্রমের বিষয়গুলো আলোচনা করব। ক, অনুন্নত কৃষি। দক্ষিণ এশিয়ার কৃষি ব্যবস্থা অনুন্নত ও সনাতন ধর্মী। আধুনিক উপকরণ নির্ভর উৎপাদন কার্যক্রম এখনো পুরোপুরি চালু হয়নি। ফলে উন্নত দেশের ন্যায় কাঙ্ক্ষিত উৎপাদন হচ্ছে না। আমরা জানি উন্নতির সাথে সম্পর্কিত হচ্ছে আধুনিক প্রযুক্তি, আর সেটি এই দেশগুলো বিশেষ করে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এখনো পুরোপুরি গ্রহণ করতে পারেনি। ফলে কৃষি নির্ভর অর্থনীতি এখনো কাঙ্ক্ষিত সফলতা বয়ে আনতে পারছে না। খ, গ্রামীণ অর্থনীতির পশ্চাৎপদতা। দক্ষিণ এশিয়ার দেশগুলো ঔপনিবেশিক শাসন আমলে কাঁচামালের রপ্তানি নির্ভরশীল হওয়ায় ইউরোপীয় পণ্য দ্বারা বাজার ব্যবস্থা নিয়ন্ত্রিত ছিল। ফলে গ্রামীণ জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি, জীবনযাত্রার মান বৃদ্ধি, অদক্ষ জনগোষ্ঠী, মৌসুমী বেকারত্ব হেতু গ্রামীণ জনগণের অর্থনীতি কখনো উন্নত ছিল না। ফলে গ্রাম ও শহরের মধ্যে কিংবা ধনী ও দরিদ্রের মধ্যে ব্যাপক পার্থক্য সৃষ্টি হয়েছে। আমরা জানি একটি দেশের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি করতে গেলে, জীবনযাত্রার মান বৃদ্ধি করতে গেলে সর্বোচ্চ প্রয়োজন তাদের আর্থিক সক্ষমতা অর্জন। কিন্তু এই সক্ষমতা অর্জন করতে যদি তারা ব্যর্থ হয় তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে তারা কার্যকর সফলতা অর্জন করতে পারে না। তদুপরি মৌসুমী বেকারত্ব, অধিক জনসংখ্যা অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। তারপরে রয়েছে অদক্ষ জনগোষ্ঠী। তাই গ্রাম এবং শহরের মধ্যে কিংবা ধনী ও দরিদ্রের মধ্যে ব্যাপক পার্থক্যের সৃষ্টি হয়েছে। ব্রিটিশ আমল থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার এই জনপদের অর্থনৈতিক ব্যবস্থা ধনী ও দরিদ্রের ব্যবধান ব্যাপকতর ছিল। দেশের অধিকাংশ সম্পদ মুষ্টিমেয় ব্যক্তিরাতে কেন্দ্রীভূত, তার পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণীও তেমনটা অগ্রসরকামী নয়। ফলশ্রুতিতে গ্রামীণ অর্থনীতির যেভাবে এগিয়ে যাওয়া উচিত সেটি আজও তৈরি হয়নি। কেননা আধুনিক প্রযুক্তির কথা হচ্ছে লাঙ্গল যার জমি তার, কিন্তু গ্রামীণ জনপদের অধিকাংশ জমির মালিক শহরে বসবাসকারী ব্যক্তিবর্গ তারা চাষ করে না, তারা বর্গাদার এবং খাজনার মধ্যে কিছু লোকের হাতে দায়িত্ব ছেড়ে দেয় এবং যে পরিমাণ আয় হয় তার সিংহভাগ নিয়ে আসে, কিন্তু যে চাষকারী কৃষক তেমনটা আর্থিক অবস্থার উন্নতি ত্বরান্বিত করতে পারে না। ফলে ধনী দরিদ্রের ব্যবধান কখনো দূর হচ্ছে না। গ, শিল্পের অনগ্রসরতা। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দক্ষ শ্রমিকের অভাব রয়েছে, কারণ এখানে হিউজ মানব সম্পদ রয়েছে, কিন্তু মানব সম্পদকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত করবার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার বা উদ্যোক্তা দরকার সেটি নেই বললেই চলে।
তারপর রয়েছে দক্ষ উদ্যোক্তার অভাব। দক্ষ উদ্যোক্তা না থাকলে একটি দেশের সামগ্রিক কার্যক্রমের ধাঁচগুলো উন্নতি লাভ করতে পারে না, অর্থনীতি উন্নতি হয় না। কারণ একজন উদ্যোক্তা তার চিন্তা এবং মননকে ব্যবহার করেই অর্থনীতির কোন জায়গায় কি ধরনের কার্যক্রম গ্রহণ করতে হবে সেই বিষয়গুলো জানবে, বুঝবে, তদ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তারপর রয়েছে শিল্প স্থাপন করতে গেলে কাঁচামালের অপ্রতুলতা, কারণ কাঁচামাল কম হলে কখনো উৎপাদন নিশ্চিত করা যায় না। তারপর হচ্ছে পুঁজির অভাব। এই দেশগুলো যে পরিমাণ খাদ্য উৎপাদিত হয় তা পিছনেই সকল অর্থ চলে যায় এবং সরকারের আয় কম, ফলে পুঁজি কম, সঞ্চয় কম। সরকারের আয় কম হলে সঞ্চয় কম হয়, আর জনগণের আয় কম হলে সঞ্চয় কম হয়, আর সঞ্চয় কম হলে পুঁজির অভাব হয়, পুঁজির অভাব হলে শিল্প স্থাপন ব্যাহত হয়। তাই শিল্পক্ষেত্রে এই অঞ্চল কখনো স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারেনি। উন্নত দেশগুলিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের কারণে উৎপাদন ও সম্পদ অর্জনে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। কারণ উন্নত দেশগুলোর মধ্যে দক্ষ শ্রমিক রয়েছে, দক্ষ উদ্যোক্তা রয়েছে, কাঁচামাল রয়েছে এবং পুঁজির কোনো অভাব নেই। ফলে তারা তাদের কৌশলগুলোকে ব্যবহার করে উন্নয়ন ত্বরান্বিত করতে সক্ষম হয়েছে। দারিদ্র। দক্ষিণ এশিয়ার দেশগুলোর 70-80% লোকই দারিদ্র সীমার নিচে বসবাস করে। বিশেষত আমরা জানি যারা 2200 ক্যালোরি কম গ্রহণ করে তারা দরিদ্র সীমার নিচে বসবাস করে। সেই তুলনায় এই অঞ্চলের দেশগুলোর শতকরা 80 জন 1500 থেকে 1700 ক্যালোরি গ্রহণ করে থাকে। অনুন্নত উৎপাদন ব্যবস্থা হেতু কৃষি ও শিল্পে অনগ্রসরতা, রাজনৈতিক অস্থিরতা, বৈদেশিক নির্ভরতা ও শোষণ দারিদ্রকে ক্রমাগতই দীর্ঘায়িত করছে। কেননা এই অঞ্চলের দেশগুলো উন্নত দেশগুলো থেকে আর্থিক সাহায্য গ্রহণ না করলে তাদের পক্ষে রাষ্ট্র পরিচালনাই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। খাদ্য সংকট। দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রধান সংকট হচ্ছে খাদ্য সংকট। দেশগুলোর কোনো দেশই পুরোপুরি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ নয়। তাই কাঁচামাল রপ্তানির মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রার ব্যাপক অংশ খাদ্য আমদানিতে ব্যয় করতে হয়। এর ফলে দেশের আয় একটা সীমিত পর্যায়ের মধ্যে থেকে যাচ্ছে। কেননা একটি দেশের আমদানি যত বাড়বে তার সংকটও তত বেশি বৃদ্ধি পাবে। জ্বালানি সংকট। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জ্বালানি শক্তির ক্ষেত্রে এখনো স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারেনি। ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এই দেশগুলোর জ্বালানি, গ্যাস এবং তৈলের নেই বললেই চলে। ফলে মানব সম্পদ ও অদক্ষ জনশক্তি বিদেশে তারা রপ্তানি করে। রপ্তানির মাধ্যমে যে পরিমাণ রেমিটেন্স পায় তার ব্যাপক অংশ জ্বালানি খাতে ব্যয় করতে হয়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। উন্নত দেশগুলোর যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে তারা সহজে পণ্যের আদান প্রদান করতে পারে এবং তারা যোগাযোগের মাধ্যমে ব্যাপক বিপ্লব সাধন করতে সক্ষম হয়েছে। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলো অনুন্নত যোগাযোগ ব্যবস্থা হেতু পণ্যের যোগান ও সরবরাহ যে নীতিমালা রয়েছে তা কার্যকর করা যাচ্ছে না। জনগণ এক স্থানের পণ্য অন্য স্থানে সহজে নিতে পারছে না। এর ফলে জীবনযাত্রার মান ও বৃদ্ধি পাচ্ছে না। অথচ আধুনিক কালের সার্বজনীন স্লোগান হলো ট্রান্সপোর্ট ইজ সিভিলাইজেশন। কারণ যোগাযোগ যত উন্নত একটি রাষ্ট্র তত বেশি উন্নত। তারপর হচ্ছে বৈকের্য, বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা। দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশ খাদ্য সাহায্য, পণ্য সাহায্য, প্রকল্প সাহায্য, অনুদান ও ঋণের জন্য উন্নত দেশের নিকট নির্ভরশীল। জাতীয় বাজেটের 50 থেকে 60% হচ্ছে বিদেশি নির্ভর। ফলে স্বাধীনভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে পারে না।
উন্নত দেশগুলো যে ঋণ প্রদান করে তার পাশাপাশি তারা বিভিন্ন শর্ত নীতিমালা নির্ধারণ করে দেয় এবং তা বাস্তবায়নের জন্য তাদের টেকনোক্রেট হিসাবে তাদের দেশীয় লোকজনকে এই সকল দেশে নিয়োগ করে। আর এর ফলে তাদের মতো কাজ করতে গিয়ে এই দেশগুলোর উন্নয়ন ত্বরান্বিত হয় না, কারণ উন্নত দেশগুলোর ন্যায় এই দেশগুলোর আর্থসামাজিক অবস্থা অনুরূপ নয়। যেহেতু তাদের আর্থসামাজিক অবস্থা এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থা একই নয়, ফলে একই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে উন্নয়ন পরিকল্পনা ততটা সহায়ক ভূমিকা পালন করতে পারছে না। এবার আসছি সামাজিক অবস্থা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সামাজিক অবস্থা বৈচিত্র্যময়, কারণ এই দেশগুলোতে ভাষাগত, সংস্কৃতিগত, ধর্মীয়গত পার্থক্যের কারণে তাদের মধ্যে বিভিন্ন ধরনের বৈষম্য এবং সামাজিক অবস্থা বিরাজমান। এই বিদ্যমান সামাজিক অবস্থা এই অঞ্চলের জনগণের মধ্যে একটি ঐক্যবদ্ধ সহমত প্রতিষ্ঠা করে জাতীয় সংহতি সহ সার্বিক ক্ষেত্রে ঐক্যবদ্ধ প্রচেষ্টা গ্রহণে বাধার সৃষ্টি করছে। সামাজিক অবস্থার ক্ষেত্রে যে সকল উপাদান বা বৈশিষ্ট্য আমরা খুঁজে পাই দক্ষিণ এশিয়ায়, সেটি হচ্ছে এক, শ্রেণীগত বৈষম্য। দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনগোষ্ঠীর মধ্যে শ্রেণীগত বৈষম্য বিদ্যমান। এখানকার সমাজ আদর্শ সামন্ততান্ত্রিক, পুঁজিবাদী ও সাম্যবাদী শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে। বিধায় উঁচু শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্ন শ্রেণী। আবার উঁচু শ্রেণী হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার কারণে শাসক ও শাসিতের মধ্যে তৈরি হয়েছে যোগাযোগ সংকটের। কারণ বিত্তশালী বা উঁচু শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, নিম্ন শ্রেণীর মধ্যে যদি একটি চেইন অফ কমান্ড এবং পারস্পরিক যোগাযোগ না থাকে, তাহলে কিন্তু সংকট ক্রমাগতই বৃদ্ধি পায়। কারণ অংশগ্রহণের সংকট না থাকলে, সংকট দূর না করতে পারলে কখনো সে জায়গায় শ্রেণীগত বৈষম্য দূর করা সম্ভব নয়। তাই রাজনীতি শাসক শ্রেণীর স্বার্থের হাতিয়ারে পরিণত হয়েছে। যেমন শ্রীলঙ্কার মোট জনগোষ্ঠীর 72% সিংহলি, 11% তামিল, স্থানীয় তামিল, 9.4% ভারতীয় তামিল, 7.6% মূল এবং অন্যান্য সম্প্রদায়ের। পাকিস্তানের 66% পাঞ্জাবি, 13% সিন্ধি, 8.5% পাঠান, 7.6% মিশ্র এবং 2.5% বেলুচ। এসব জনগোষ্ঠী প্রথা, প্রতিষ্ঠান, আচার আচরণ, সামাজিক সম্পর্ক স্থাপন, অর্থনৈতিক ও রাজনৈতিক সংবেদনশীলতা পরস্পর স্বতন্ত্র। ফলে তারা পরস্পরকে সহযোগিতা করে না করার কারণে তাদের মধ্যে একটি অবিশ্বাস কাজ করে। এই অবিশ্বাস সুগঠিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণের ক্ষেত্রে সর্বদা বাধা হয়ে দাঁড়াচ্ছে। 2, ধর্মভিত্তিক শ্রেণী ও গোষ্ঠী। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন শ্রেণী এবং গোষ্ঠী বিদ্যমান। ভারতের জনগোষ্ঠীর শতকরা 84% হিন্দু, 12% মুসলিম, 1.9% খ্রিস্টান, 0.7% বৌদ্ধ, 0.5% জৈন এবং অন্যান্য নৃগোষ্ঠী। আবার শ্রীলঙ্কার বৌদ্ধ 67%, হিন্দু 18%, খ্রিস্টান 7.2%, বাকিরা মুসলিম অন্যান্য জনগোষ্ঠী। পাকিস্তানে মুসলিম 96%, খ্রিস্টান 1.4%, হিন্দু 1.5%, বাংলাদেশের 90% মুসলিম, বাকি অধিকাংশই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এই ধর্মভিত্তিক গোষ্ঠীর কারণে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব এবং সংঘাত দেখা দেয়। বিশেষ করে হিন্দু মুসলমানদের মধ্যে গরু জবাই নিয়ে দ্বন্দ্ব একটি মারাত্মক আকার ধারণ করেছে ভারতে। এটি আশেপাশের দেশগুলোতে প্রভাব বিস্তার করছে। কিন্তু এই ধরনের সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি এই অঞ্চলের ভারসাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। ধর্মভিত্তিক সাম্প্রদায়িকতা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর ধর্মভিত্তিক সাম্প্রদায়িকতা বিদ্যমান। ধর্মের কারণে তারা পরস্পর পৃথক ও স্বতন্ত্র অধিকারী নয়, বরং তাদের এই ধর্মীয় আনুগত্য সামাজিক ও রাজনৈতিক বিকাশে ব্যাপক প্রভাব বিস্তার করে আসছে। সাম্প্রদায়িকতা সংঘাতের সৃষ্টি করে, যা অনেক সময় জাতীয় সংহতি ও রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনের প্রক্রিয়াকে ব্যাহত করে। 4, ভাবগত ভিন্নতা। দক্ষিণ এশিয়ার দেশগুলো শুধু গোত্রগত ও ধর্মগত দিক থেকে বিভক্ত নয়, ভাষাগত শ্রেণী ও সম্প্রদায়ের উপস্থিতি এই অঞ্চলের দেশসমূহের গুরুত্বপূর্ণ দিক।
ভারতের প্রধান ভাষা হচ্ছে হিন্দি, বাংলা, উর্দু, ইংরেজি, পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি, তামিল, তেলুগু, উড়িয়া, অহমিয়া সহ 20টি ভাষা স্বীকৃতি প্রচলিত রয়েছে। শ্রীলঙ্কার প্রধান ভাষা সিংহলি, তামিল, ইংরেজি। পাকিস্তানের প্রধান ভাষা পাঞ্জাবি, সিন্ধি, পশতু, বেলুচ, উর্দু এবং ইংরেজি। 5. ভাষা ও সংস্কৃতিগত বিরোধ। ভাষাগত সংস্কৃতিগত ভিন্নতা জাতি ঐক্য সংহতি বিনষ্ট করার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে। 1971 সালে পাকিস্তান বিভক্তির প্রধান কারণ ছিল ভাষা ও সংস্কৃতিগত বিরোধ। শ্রীলঙ্কার জাতীয় সংহতি রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পথে প্রধান অন্তরায় হচ্ছে সিংহলি ও তামিলদের মধ্যকার ভাষাগত ও সংস্কৃতিগত বিরোধ। ভাষা ও সংস্কৃতিগত বিরোধকে কেন্দ্র করে 1958 সালে, 72 সালে, 76 সালে মারাত্মক সাম্প্রদায়িক অসন্তোষ জড়িয়ে পড়েছিল এবং বহু লোককে জীবন দিতে হয়েছে। মূল্যায়ন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করে দেখা যায় যে দেশগুলোতে পাশ্চাত্য ধাঁচের জীবন পদ্ধতি ঘটতে সমাজ ও রাষ্ট্রে বহু শ্রেণী ও ভাষাগত বিরোধ তৈরি হয়েছে। এই অঞ্চলের ব্যাপক জনসংখ্যা হেতু অধিকাংশ লোকই বেকার সমস্যায় নিমজ্জিত। তদুপরি দেশগুলোর বৈদেশিক সাহায্য নির্ভরতা, যেমন ফুড এইড, প্রজেক্ট এইড, কমোডিটি এইড, গ্রান্ট এবং লোন, এই বিষয়গুলোর ক্ষেত্রে উন্নত দেশের উপর নির্ভরশীল হওয়ায় স্থানীয় পর্যায়ে দেশগুলোর উন্নয়নে বাধা সৃষ্টি হচ্ছে। এই অঞ্চলের দেশগুলোর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেইগুলো সমাধান করতে গেলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি ও শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে সরকারি বিরোধী দলগুলোর মধ্যে পারস্পরিক সহিষ্ণুতা, সহযোগিতা ক্ষেত্রে সমমত পোষণ করতে হবে এবং ভাষাগত এবং সংস্কৃতি বিরোধ দূর করতে হবে, যাতে করে পর্যায়ক্রমিকভাবে তারা ধাপে ধাপে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে। আর তবেই এই অঞ্চলের দেশগুলো স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের এই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি এবং বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে সেটি বোঝানোর চেষ্টা করেছি। আর এই বিষয়গুলি তৈরি করতে আমি কিছু বইয়ের সহযোগিতা নিয়েছি। সেটি হচ্ছে 1, ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মিয়া স্যারের লেখা দক্ষিণ পূর্ব এশিয়ার সমাজের রাজনীতি, সৈয়দ সিরাজুল ইসলাম ও বিপুল রঞ্জন নাথের উন্নয়নশীল দেশের রাজনীতি, সৈয়দ সিরাজুল ইসলামের একক লেখা সামাজিক পরিবর্তন উন্নয়নশীল দেশের রাজনীতি, ডক্টর গিয়াসউদ্দিন মোল্লা স্যারের দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, মোহাম্মদ আবুল কাশেম স্যারের তুলনামূলক রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার রাজনীতির উপর লেখা লুসি এম্পায়ার আসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট এবং লুসি এম্পায়ারের লেখা সাউথ ইস্ট এশিয়ান পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের সহযোগিতা নিয়েছি। পরিশেষে বলবো, এই ক্লাসটি আমি নিয়েছি, এর মাধ্যমে তোমরা দক্ষিণ এশিয়া সম্পর্কে ধারণা পাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম।